বাংলা এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আপনাদের সাথে আছি আমি সোমার। আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। খবর এখন বিস্তারিত। জমি দালাল চক্রে ছেয়ে গেছে ধর্মনগর মহকুমা সাব রেজিস্ট্রি অফিস। একদিকে স্ক্যান মেশিন ঘন ঘন বিকল হয়ে যাওয়া, তো অন্যদিকে একাংশ জমি দালালদের খপ্পরে নাভিশ্বাস আমজনতার। জমির মালিক সহ সাধারণ মানুষের ভোগান্তি চরম শিখরে। বহুদিন ধরে ধর্মনগর মহকুমা সাব রেজিস্ট্রি অফিসের স্ক্যান মেশিন বিকল অবস্থায় পড়ে রয়েছে, তাতে সাধারণ মানুষের ভোগান্তির সীমা নেই। এমনিতেই এই স্ক্যান মেশিনটি বিকল হওয়ায় সাধারণত মুখ থুবড়ে পড়েছে জমি রেজিস্ট্রির কাজ, আর তাতে জমি দালাল চক্রে ছেয়ে গেছে সাব রেজিস্ট্রি অফিস। মহকুমা শাসকের কার্যালয়ে কান পাতলেই শোনা যায় জমি কেলেঙ্কারির কাহিনী, আর এই কেলেঙ্কারিতে জড়িত হয়ে ফুলে ফেপে উঠেছে একাংশ জমি দালালরা। অবশ্য সাব রেজিস্ট্রি অফিসের একাংশ কর্মীদের ম্যানেজ করেই চলছে এই কেলেঙ্কারি। সাধারণ মানুষের প্রশ্ন, প্রতিদিন এই কাজের ফলে বহু লক্ষ টাকা সরকারি কোষাগারে জমা হয়, তারপরও সাব রেজিস্ট্রি অফিসের স্ক্যান মেশিন সারাই করতে সরকার কেন অনীহা দেখাচ্ছে? অথচ প্রতিদিন মানুষ জমির নতুন রেজিস্ট্রি করে দলিল ও পর্চা বের করতে পারছে না। আবার মোটা অঙ্কের বিনিময়ে একাংশ দালালরা 2 নম্বরই এবং জালিয়াতি করে পর্চা বের করে দিচ্ছেন বলে অভিযোগ। ঘন ঘন এই স্ক্যান মেশিনটি বিকল হওয়ার পেছনে কী রহস্য লুকিয়ে রয়েছে? মেরামত করার মাস দুয়েকের মধ্যে পুনরায় বিকল হয়ে পড়ে মেশিনটি, আর এভাবে মাসের পর মাস চলতেই থাকে। তাতে জমির মালিক এবং সাধারণ মানুষের ভোগান্তির শিকার হচ্ছেন। হেলদোল নেই মহকুমা শাসকের। অবশ্য সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহকুমা শাসক কমলেশ ধর জানান, বন্ধ আছে এই কারণে যে স্ক্যানারটা নষ্ট, দীর্ঘদিন থেকে স্ক্যানারটা নষ্ট ছিল এবং এই নষ্ট স্ক্যানারকে আমরা ল্যান্ড রেকর্ডসে পাঠিয়েছি আগরতলাতে, যাতে এটা রিপেয়ারিং করে চলে আসে এবং আশা করছি কিছুদিনের মধ্যে এটা হয়ে যাবে। একটু ধৈর্য ধরতে হবে, কারণ আমি জয়েন করার পর থেকে কিছুদিনের মধ্যে দেখেছি এটা খারাপ ছিল এবং এখানে অনেক হয়তো ডিস্ট্রিক্ট আটকানোও আছে মানুষের। সবার কাছে আমি সহযোগিতা কামনা করি যে আশা করছি কিছুদিনের মধ্যেই স্ক্যানারটা ঠিক হয়ে যাবে এবং আমরা মানুষের সুবিধাগুলো দিতে পারবো। আপনারা কাকে জানিয়েছেন? এটা আমরা ডিস্ট্রিক্ট রেজিস্ট্রার আছে, ওনাকে জানানো হয়েছে এবং ল্যান্ড রেকর্ডসের ডাইরেক্টরকেও স্যারকেও জানানো হয়েছে। কত মাস থেকে বন্ধ হয়েছে? এটা 2-3 মাস থেকে হয়তো বন্ধ আছে, মে জুন থেকে হয়তো বন্ধ আছে। কোভিড পরিস্থিতির কারণে অনেকটা ছিল, এই কারণে হয়নি। এখন আশা করছি যে হয়ে যাবে কিছুদিনের মধ্যে। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। করোনা প্রতিরোধে মঙ্গলবার গোর্খাবস্তি স্থিত বন দপ্তর কার্যালয়ের সম্মুখে দেওয়া হয় পঞ্চকর্মা থেরাপি। আগামী দিনে এই থেরাপি বাড়ি বাড়ি পৌঁছানোর লক্ষ্যমাত্রা নিয়েছেন বনকর্মীরা বলে জানান চিকিৎসক। করোনার করাল গ্রাসে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরা রাজ্য দ্বিতীয় স্থানে আছে। বন দপ্তরের একটি অংশ পঞ্চকর্মার উদ্যোগে পঞ্চকর্মা থেরাপি প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। থেরাপির মূল উদ্দেশ্য করোনা প্রতিরোধ করা। মঙ্গলবার গোর্খাবস্তি স্থিত বন দপ্তরের কার্যালয়ের সম্মুখে দেওয়া হয় এই থেরাপি। পঞ্চকর্মা থেরাপিতে বাসক পাতা, তুলসী পাতা, আদা, জৈন সহ বিভিন্ন প্রতিষেধকের মিশ্রণে তৈরি বলে জানান চিকিৎসক। প্রতিষেধক নেওয়ার ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় বলে জানান তিনি। আর এই থেরাপি আগামী দিনে বাড়ি বাড়ি পৌঁছানোর লক্ষ্যমাত্রা নিয়েছে বনকর্মীরা বলে জানান চিকিৎসক। অনেকেই এদিনেই থেরাপি নেন। রিসার্চ ডিপার্টমেন্টের একটা এটা ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে পঞ্চকর্ম। সো আমরা পঞ্চকর্মের যে থেরাপি নারী সেদম এটা আমরা দিচ্ছি। এটা এনি ভাইরাস, করোনা নয়, শুধু যে কোনো ভাইরাল ইনফেকশন যেটা আপার রেসপিরেটরি ট্র্যাক্টে আসছে, ওই আপার রেসপিরেটরি ট্র্যাক্টের ইনফেকশন কভার করার জন্য, মানে নাক, কান, গলা এগুলিতে প্রোটেকশন দেওয়ার জন্য আমরা এই ব্যাপারটা দিচ্ছি। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। বহিরাজ্যে পাচারকালে পুলিশের হাতে আটক 2টি ধান কাটার রিপার মেশিন সহ টাটা ডিআই গাড়ি। পাশাপাশি আটক করা হয় পাচারকারী একলাস উদ্দিন সহ গাড়ি চালক আমির উদ্দিনকে। এ ব্যাপারে সুনির্দিষ্ট মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে কদমতলা থানার পুলিশ। রাতের আধারে অবৈধভাবে বহিরাজ্যে পাচারকালে পুলিশের হাতে আটক 2টি ধান কাটার রিপার মেশিন, সাথে আটক মেশিনগুলি বহন করে নিয়ে যাওয়া TR05B1949 নম্বরের টাটা ডিআই গাড়ি। গাড়ির চালক আমির উদ্দিন এবং পাচারকারী একলাস উদ্দিনকেও আটক করেছে পুলিশ। উদ্ধারকৃত 2টি ধান কাটার রিপার মেশিনের বাজার মূল্য প্রায় 1.5 লক্ষাধিক টাকা। কদমতলা থানার পুলিশ সুনির্দিষ্ট ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। মঙ্গলবার ধৃতদের জেল আদালতে প্রেরণ
করবে কদমতলা থানার পুলিশ। ঘটনার বিবরণে প্রকাশ, উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানার পুলিশ প্রতিদিনের মতো সোমবার রাতেও টহলদারির সময় ত্রিপুরার অসম সীমান্তে ঝেরঝেরি এলাকা থেকে বহিরাজ্য অর্থাৎ অসমে পাচারকালে একটি ডিআই গাড়িতে বহন করে নিয়ে যাওয়া দুটি ধান কাটার রিপার মেশিন আটক করে পুলিশ। আটক করা হয় ধান কাটার দুটি রিপার মেশিন বহন করে নিয়ে যাওয়া DR05B1949 নম্বরের টাটা ডিআই গাড়ি। সাথে আটক করা হয় ডিআই গাড়ির চালক আমির উদ্দিন এবং পাচারকারী একলাস উদ্দিনকে। জানা গিয়েছে চালক আমির উদ্দিনের বাড়ি উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানাধীন কালাগাঙ্গের পার এবং পাচারকারী একলাস উদ্দিনের বাড়ি কুট্টি এলাকায়। অভিযানে নেতৃত্ব দেন কদমতলা থানার সাব ইন্সপেক্টর বুদ্ধিমান দেববর্মা। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক এবং পাচারকারী গাড়ি এবং দুটি রিপার মেশিনের কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় পুলিশ গাড়ি সহ রিপার মেশিন, চালক এবং পাচারকারীকে কদমতলা থানায় নিয়ে আসে। পাশাপাশি কদমতলা থানার পুলিশ 58 নম্বরের 379 এবং 411 ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে দিয়েছে। মঙ্গলবার ধৃত চালক আমির উদ্দিন এবং পাচারকারী একলাস উদ্দিনকে ধর্মনগর জেলা আদালতে প্রেরণ করবার মধ্য দিয়ে জেল হেফাজতে পাঠায় কদমতলা থানার পুলিশ। এদিকে কদমতলা থানার ওসি কৃষ্ণধন সরকার জানান, রাতের টহলদারি দেওয়ার সময় কদমতলা পুলিশের হাতে আটক করা হয় দুটি ধান কাটার রিপার মেশিন, ডিআই গাড়ি, গাড়ির চালক এবং পাচারকারীকে। তবে পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে ধান কাটার দুটি রিপার মেশিন রাজ্যের কৃষি দপ্তরের সরকারি গোডাউনের। রাতের আধারে মেশিনগুলি বহিরাজ্যে আসামে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। ওসি আরও জানান, উদ্ধারকৃত দুটি ধান কাটার রিপার মেশিনের বাজার মূল্য প্রায় 1.5 লক্ষাধিক টাকা। তবে কোথা থেকে কিভাবে এই ধান কাটার মেশিনগুলি বহিরাজ্যে অবৈধভাবে পাচার করা হচ্ছিল তা খতিয়ে দেখছে কদমতলা থানার পুলিশ। ডিউটিতে বেরিয়েছিল নাইট অফিসার এসে বুদ্ধিমান দেববর্মা। তো আজকে ভোর রাতের দিকে একটা টাটা 207 একটা মালগাড়ি, এটার ভিতরে দুইটা ধান কাটার মেশিন পাওয়া যায়। তখন গাড়ির ড্রাইভারকে জিজ্ঞেস করা হলে গাড়ির ড্রাইভার তখন সঠিক ওকে বলেছে কি, ও বলেছে কি যে একলাস উদ্দিন এগুলি আনার জন্য বলেছিল। অ্যাকর্ডিংলি একলাস উদ্দিনকে আনা হয়েছে। আমরা অনেক জিজ্ঞাসাবাদ করেছি ব্যাপারটা নিয়ে, কোথেকে এনেছি, কী আসে বিষয়। তখন একলাস উদ্দিন বলছে যে যে গাড়িটাকে আটক করেছিল ওকে বলছে যে ও নিজে একবার বলে আগরতলা থেকে এনেছে, একবার বলে ধর্মনগর থেকে এনেছে। যতটুকু বোঝা গেছে এগুলি সরকারি সাপ্লাই মাল। ওকে বলা হয়েছে প্রত্যেকে বেনিফিশিয়ারি মাল কোথেকে এনেছে ও কোনো রকম তথ্য দিতে পারে। তো বোঝা গেল কি মোটামুটি এগুলি হয়তো চুরি যাওয়া জিনিস হতে পারে। এই জন্য আমরা তখন আমাদের যে সেই বুদ্ধিমান দেববর্মা একটা সুমোটো কমপ্লেন করেছি। সেই মোতাবেক আমরা একটা কেস নিয়েছি, যার নাম্বার হলো 58/19। আমরা একটা চুরির মামলা নিয়েছি। দুজনকে অ্যারেস্ট করেছে, ওদের পাশে আমরা আপাতত ডিটেইন করে আমরা আপাতত জিজ্ঞাসাবাদ করছি। আমরা ডিটেইন হয়ে গেছে, আমরা বাকিটা অ্যাজ পার ল আমরা করব। আর এই যে ড্রাইভারের নাম ছিল হচ্ছে আমির উদ্দিন, ওর বাড়ি হচ্ছে কালাগাঙ্গের পার, আর একলাস উদ্দিনের বাড়ি হচ্ছে কুট্টি। কদমতলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। 9 দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী 20 অক্টোবর কৈলাসহর জেলা কংগ্রেসের উদ্যোগে আয়োজিত কর্মসূচিকে সামনে রেখে চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সমরুর পাড়ে এক সভা সংগঠিত করে কংগ্রেস। এদিনের সভায় সিপিআইএম এবং বিজেপি ছেড়ে 10 জন ভোটার কংগ্রেসের পতাকা তোলে সামিল হন। আগামী 20 অক্টোবর 2020 কৈলাসহর জেলা কংগ্রেসের উদ্যোগে 9 দফা দাবি আদায়ের লক্ষ্যে কৈলাসহরে এক সুবিশাল বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে। এই বিক্ষোভ মিছিলের প্রস্তুতি হিসেবে আজ বিকেল 4টায় চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সমরুর পাড়ে কংগ্রেসের এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় দীর্ঘদিনের সিপিএম এবং বিজেপি দল ছেড়ে 10 জন ভোটার কংগ্রেস দলে যোগদান করেন। আজকের এই যোগদান সভায় উপস্থিত ছিলেন কৈলাসহর জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান, ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সম্পাদক রুদ্রেন্দু ভট্টাচার্য। এছাড়াও উপস্থিত ছিলেন কৈলাসহর জেলা NSUI এর সভাপতি জুবের আহমেদ খান এবং ব্লক যুব কংগ্রেসের সম্পাদক নজরুল ইসলাম সহ অন্যান্য কংগ্রেস কর্মী এবং নেতৃত্বরা। 3 নম্বর ওয়ার্ডের ইসমেদ আলীর বাসভবনে আমরা ভারতের জাতীয় কংগ্রেস দলের একটা গুরুত্বপূর্ণ সভায় আমরা উপস্থিত। এখানে ইসমেদ আলী সিপিএম দলের অঞ্চল সম্পাদক, সিপিএম দলের কাজকর্মে বিতঃসদ্র হয়ে আজকে ভারতের জাতীয় কংগ্রেসে যোগদান করেছেন। কৈলাসহর থেকে দেবাশিস দত্তের রিপোর্ট, নিউজ বাংলা। কেন্দ্রীয় সরকারের নয়া কৃষি বিলের সমর্থনে এক অভিনন্দন সূচক র্যালি বের করেন কাঞ্চনপুর মণ্ডল কমিটি।
র্যালিতে প্রায় 7 থেকে 8 হাজার লোক অংশগ্রহণ করেছেন বলে জানান উত্তর ত্রিপুরা জেলার বিজেপি সভানেত্রী মলিনা দেবনাথ। মঙ্গলবার দুপুর 12টা নাগাদ দেশের কৃষি এবং কৃষকদের স্বার্থে ঐতিহাসিক নয়া কৃষক সংস্থার বিলের সমর্থনে এক অভিনব র্যালি অনুষ্ঠিত হয় উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর বিজেপি মণ্ডল কমিটির পক্ষ থেকে। কাঞ্চনপুর পুরাতন মোটর স্ট্যান্ড থেকে শুরু হয়ে কাঞ্চনপুর বাজারের বিভিন্ন পথ পরিক্রমা করে এই মিছিলটি আবারও পুরাতন মোটর স্ট্যান্ডে এসে মিলিত হয়। এতে প্রায় 7 থেকে 8 হাজার লোক অংশগ্রহণ করেছে বলে জানিয়েছেন উত্তর ত্রিপুরা জেলার বিজেপির সভানেত্রী মলিনা দেবনাথ। এছাড়াও এই র্যালির নেতৃত্বে উপস্থিত ছিলেন কাঞ্চনপুর মণ্ডলের সভাপতি গৌতম রায়, সহ সভাপতি অরুণ চন্দ্রনাথ, উত্তর ত্রিপুরা মহিলা মোর্চার সভানেত্রী রূপালী অধিকারী প্রমুখরা। আজকে আমাদের কাঞ্চনপুর মণ্ডলের কিষাণ মোর্চার উদ্যোগে আমাদের যে নতুন দুটি কৃষি বিল পাশ করা হয়েছে, সেই কৃষি বিলের সমর্থনে আজকে কাঞ্চনপুরের সভা। সত্যি আমি খুব আনন্দিত। প্রায় 7-8 হাজার লোক আমি দেখতে পেলাম, খুব নিজের স্বাচ্ছন্দ্য বোধ করে স্ব ইচ্ছায় স্ব উদ্যোগে চলে এসছেন। তো আমরা প্রত্যেককে অভিনন্দন জানাই। এত রোদ্রের মধ্যেও আমার দিদিরা, ভাইয়েরা, সবাই কৃষক বন্ধুরা এসেছেন এবং কৃষি বিলকে সমর্থন জানিয়েছেন। কাঞ্চনপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। পুর পরিষদের নির্বাচনকে সামনে রেখে কৈলাসহর পুর পরিষদের প্রতিটি ওয়ার্ড চষে বেড়াচ্ছে রাজ্য বিজেপি। প্রতিটি ওয়ার্ড এলাকায় জনসম্পর্ক অভিযান শুরু করেছেন দলীয় নেতৃত্বরা, সাথে পা মিলিয়েছেন পুরপিতা সহ কাউন্সিলররা। বিরোধী দলগুলোকে পেছনে ফেলে দিয়ে কৈলাসহর পুর পরিষদ এলাকার প্রতিটি ওয়ার্ড এলাকায় জনসম্পর্ক অভিযানে ঝড় তুলেছে ভারতীয় জনতা পার্টি। পুর পরিষদ নির্বাচনের দিনক্ষণ এখনো ঘোষণা না হলেও পুর পরিষদের প্রতিটি ওয়ার্ড এলাকায় জনসম্পর্ক অভিযান শুরু করে দিয়েছে ভারতীয় জনতা পার্টি। এই জনসম্পর্ক অভিযানের নেতৃত্বে রয়েছেন ভারতীয় জনতা পার্টি রাজ্য কমিটির সদস্য নীতিশ দে। জনসম্পর্ক অভিযানের ব্যাপারে প্রতিক্রিয়া দিতে গিয়ে সংবাদ মাধ্যমের কাছে নীতিশ দে বলেন, করোনা সংক্রমণ পরিস্থিতির কারণে পুর পরিষদ এলাকার সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগের এবং প্রয়োজনীয় সুযোগ সুবিধা বিষয়ে খোঁজখবর করতে কিছুটা সমস্যা হয়েছিল। বর্তমানে লকডাউন আইন অনেকটাই শিথিল হয়েছে। এক্ষেত্রে বলা যায় বিরোধী দলগুলো এখনো ঘুমে রয়েছে। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ইতিমধ্যেই কৈলাসহর পুর পরিষদের 15টি ওয়ার্ডের মধ্যে অধিকাংশ ওয়ার্ড এলাকায় জনসম্পর্ক অভিযান সমাপ্ত হয়ে গিয়েছে। এই জনসম্পর্ক অভিযানে রাজ্য নেতৃত্বের সঙ্গে পুর পরিষদের বর্তমান চেয়ারপারসন বুলবুল চক্রবর্তী সহ কাউন্সিলরদের হাঁটতে দেখা গিয়েছে। আমাদের কৈলাসহর পুর পরিষদ এলাকার মধ্যে প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের মানুষের বাড়ি বাড়ি আমরা যাচ্ছি। আমাদের প্রত্যেকটা মানুষের কাজ আমরা গত লকডাউন করোনার কারণে আমরা সবার খোঁজখবর রাখা একটা গ্যাপ তৈরি হয়েছিল। তো সমস্ত গ্যাপগুলি কাটিয়ে তুলবার জন্য এবং একটা বিশৃঙ্খল সমস্ত কিছু কাটিয়ে মানুষের মধ্যে বিভিন্ন ধরনের বিভিন্ন সমস্যা, এই সমস্যাগুলিকে কাটিয়ে উঠবার জন্য আমরা প্রত্যেকের বাড়িতে যাচ্ছি। কৈলাসহর থেকে দেবাশিস দত্তের রিপোর্ট, নিউজ বাংলা। গরু পাচার করতে গিয়ে ব্যর্থ নিশি কুটুম্বেরা। বিএসএফ জওয়ানদের তৎপরতায় প্রায় 70,000 টাকা মূল্যের গরু ফিরে পেলেন মালিক। ঘটনা বক্সনগরের বাগব গ্রাম পঞ্চায়েতের 5 নং ওয়ার্ডে। বক্সনগর এলাকায় চুরির ঘটনা আজ নতুন নয়, তবে চুরের দল গরু চুরি করতে গিয়ে ব্যর্থ হয়। ঘটনার বিবরণে জানা যায়, সোমবার গভীর রাতে নিশি কুটুম্বরা বাগবের গ্রাম পঞ্চায়েতের 5 নম্বর ওয়ার্ডের সিপিআইএম এর প্রাক্তন উপপ্রধান অনিল দাসের বাড়িতে চড়াও হয়। তখন গরুর মালিক অনিল দাস ঘুমে নিমজ্জিত ছিলেন, আর তখনই নিশি কুটুম্বের দল সুযোগ বুঝে তার গোয়াল ঘরের তালা কেটে ঘর থেকে দুটি গাভী গরু নিয়ে যেতে সক্ষম হয়। গাভীর সঙ্গে দুটি বাছুর গরুও বাধা ছিল। চুরের দল গাভী দুটিকে নিয়ে যেতেই বাছুর দুটি চিৎকার করতে থাকলে মালিক অনিল দাস দেখতে পায় তার গোয়াল ঘরের গরু দুটো নেই, আর তখনই মালিক খোঁজাখুঁজি করতে থাকে এবং চিৎকার করতে থাকে। অপরদিকে চুরের দল গরুগুলো নিয়ে কলসেমুরা বিওপির 189 এবং 190 নম্বর গেটের মাঝামাঝি স্থান দিয়ে বেড়া কেটে গরুগুলো ওপারে নিয়ে যেতেই সীমান্তে পাহারারত জওয়ানরা টের পেয়ে চুরের দল গরু ফেলে পালিয়ে যায়।
এদিকে গরুগুলো মালিক অনেক খোঁজাখুঁজি করবার পর সীমান্ত লাগোয়া সুলতান মিয়ার বাড়ির পাশে এসে দেখতে পায় গরু দুটো তার বাড়ির পাশে একটি গাছে বাঁধা রয়েছে। গরুর মালিক অনিল দাস জানান যে বিএসএফ এর কঠোর নিরাপত্তা থাকতে তিনি তার গরুগুলো পেতে সক্ষম হয়েছেন। এদিকে তিনি জানান গরুগুলোর বর্তমান বাজার মূল্য প্রায় 70,000 টাকা। এই গরুগুলো পেয়ে দারুণ খুশি অনিল দাস। তার বাড়ি সীমান্ত থেকে প্রায় 50 মিটার দূরে। আর এর আগেও প্রায় 4 বছর আগে এই এলাকা থেকে কয়েকবার গরু চুরি হয়েছে বলে তিনি জানিয়েছেন। এই চুরির সঙ্গে জড়িত এলাকার লোকজন বলে তিনি মনে করেন। প্রতিনিয়ত প্রত্যেক দিন রাতে বিএসএফ কে ফাঁকি দিয়ে পাচারকারীরা বিভিন্ন মাদকদ্রব্য বাংলাদেশে পাচার করে। বাংলাদেশ থেকেও প্রচুর পরিমাণে ইলিশ মাছ ভারতের বেড়ার উপর দিয়ে পাট্টা লাগিয়ে তুলে দিয়ে আসছে, পাচারকারীরা নিয়ে আসছে। আর হয়তো এই পাচারকারীরাই এই গরু চুরির সঙ্গে জড়িত রয়েছে। একই এলাকায় পাচার বাণিজ্য নিয়ে কয়েকবার সংঘর্ষ হয়েছে সাধারণ জনগণের সঙ্গে, কিন্তু নির্বিকার প্রশাসন। প্রথম বিএসএফ ক্যাম্পে যাই, বিএসএফ ক্যাম্পে জানাই, পরে আমি থানার যাই, থানার যাওয়ার পরে আমি খবর পাই যে গরুগুলো এখানে বর্ডারের দিকে আটকা পড়ছে। এখন কি গরুটি পাইছেন? এখন গরুগুলা পাইছি, আমি বর্ডারের এখান থেকে গরুগুলা নিয়ে আসছি। এই ব্যাপারটা আপনি কারে মানে দোষারোপ করতেছেন? আমি তো দোষারোপ তো এখন তো বাংলাদেশের চোর আইয়ে না, যেহেতু ফেন্সিং আছে, লোকাল চোরের দ্বারা এটা গঠন হয়েছে। বক্সনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। সরকারি বিধিনিষেধ মেনেই ওয়েস্ট কৈলাসহর ক্লাবের খুঁটি পুজোর মাধ্যমে শারদোৎসবের সূচনা হলো। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এবারের পুজো সাদামাটা ভাবেই করার উদ্যোগ নিয়েছেন ক্লাব কর্তৃপক্ষ। সরকারি বিধিনিষেধকে মান্যতা দিয়ে কৈলাসহরের প্রাচীনতম এবং ঐতিহ্যবাহী ক্লাব শ্রীরামপুরের ওয়েস্ট কৈলাসহর ক্লাবের খুঁটি পূজার মাধ্যমে শারদ উৎসবের সূচনা হলো আজ। চণ্ডীপুর ব্লকের অন্তর্গত শ্রীরামপুর ট্রাই জংশন সংলগ্ন স্থানে আজকের এই খুঁটি পূজাকে কেন্দ্র করে ক্লাবের কর্মী সমর্থকদের প্রবল উৎসাহ এবং উদ্দীপনা লক্ষ্য করা যায়। তবে অন্যান্য বছরের তুলনায় এবছর ওয়েস্ট কৈলাসহর ক্লাব সরকারি বিধিনিষেধ মেনে অনেকটাই সাদামাটাভাবে পুজো করবার সিদ্ধান্ত নিয়েছে। বড় রাস্তার পাশে উন্মুক্ত জায়গায় হবে এলাকার এই পুজো। করোনা সংক্রমণ পরিস্থিতির কারণে শুধুমাত্র ক্লাবের সদস্যরা নিজের অর্থে এবার পুজো করবেন, তাদের জন্য বাইরের কারো কাছে চাঁদা চাওয়া হয়নি। ওয়েস্ট কৈলাসহর ক্লাব শুধুমাত্র গ্রামীণ এলাকার ক্ষেত্রে বড় পুজো করে এমন নয়, কৈলাসহরের মূল সড়কের বড় বড় বাজেটের পুজোগুলির সাথে সমান অংশে প্রতিযোগিতা করে এই ক্লাবের পুজো। দীর্ঘদিন ধরে এই ক্লাব দুর্গাপুজোর পাশাপাশি নানা সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি খেলাধুলার সঙ্গেও জড়িত রয়েছে। রাজ্যের প্রথম এই ক্লাব গণবিবাহ অনুষ্ঠান সংগঠিত করেছিল। ক্লাব সদস্য স্বপন দাস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, কিছু প্রতিবন্ধকতার কারণে বিগত 2 বছর আয়োজন করা সম্ভব হয়নি ক্লাবের পক্ষ থেকে। সমগ্র কৈলাসহরবাসীর কাছে তাদের আবেদন, এবছর পুজো যেন সবাই সরকারি বিধিনিষেধকে মান্যতা দিয়ে তবেই উপভোগ করেন। আপনারা জানেন একটা ঐতিহ্যবাহী ক্লাব কৈলাসহরের শ্রীরামপুরে আমরা এবার 2020 সালে মা শারদীয়া দুর্গোৎসবে আমরা ব্রতী। আপামর জনসাধারণের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সহযোগিতাকে পাথেয় করে আমরা এবার ব্রতী হয়েছি শারদীয় দুর্গোৎসবে। আমরা গত 2 বছর এই ঐতিহ্যবাহী ক্লাবের পুজো করিনি নানাবিধ কারণে, তাই এবার আমরা এই ক্লাবের পুজো পুনরায় শুরু করেছি। আমরা সকল অংশের মানুষের সহযোগিতা কামনা করে এবং করোনা ভাইরাস আপনারা জানেন এই সময়ের মধ্যে কোভিড-19 যে একটা ভয়াবহ রূপ, সকল নিয়ম নীতি মেনে আমরা সরকারি সকল গাইডলাইন মেনে আমরা এই পুজোতে ব্রতী। কৈলাসহর থেকে দেবাশিস দত্তের রিপোর্ট, নিউজ বাংলা। রাম অথবা বাম, কোনো আমলেই পানীয় জলের সুব্যবস্থা পায়নি গিরিবাসীরা। দিনের পর দিন মিথ্যে প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিয়ে কাজের কাজ কিছুই করছেন না প্রশাসনিক আধিকারিকরা, এমনটাই অভিযোগ ভুক্তভোগী গিরিবাসীদের। তাই ফের একবার পানীয় জলের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করল মুঙ্গিয়াকামীর স্থানীয় বাসিন্দারা। রাম আমল হোক আর বাম আমল, কোনো আমলেই যেন উপজাতি গিরিবাসীদের পানীয় জলের সুব্যবস্থা এবং সুবন্দোবস্ত করতে পারছে না সরকার।
ফের একবার বিশুদ্ধ পানীয় জলের দাবিতে মুঙ্গিয়াকামী বাজার এলাকায় স্থানীয় মানুষজনেরা একজুট হয়ে আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করল স্থানীয় বিক্ষুব্ধ এলাকাবাসী। ঘটনা মঙ্গলবার দুপুর আনুমানিক 2:30 নাগাদ। অতি দ্রুত বিশুদ্ধ পানীয় জলের সুব্যবস্থা এবং সুবন্দোবস্ত করবার দাবিতে মঙ্গলবার দুপুর 2:30 নাগাদ হঠাৎই আসাম আগরতলা জাতীয় সড়কের মুঙ্গিয়াকামী স্থিত স্থানীয় এলাকাবাসীরা একজুট হয়ে জাতীয় সড়ক অবরোধ করে। ঘটনার বিবরণে জানা যায়, দীর্ঘদিন ধরেই তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী ব্লকের অধীনে বেশ কয়েকটি এডিসি ভিলেজে পানীয় জলের দুর্ভোগ দেখা দেয়, কিন্তু গত 4 থেকে 5 দিন ধরে মুঙ্গিয়াকামীতে পানীয় জলের সংকট চরম আকার ধারণ করায় মঙ্গলবার দুপুর 2:30 নাগাদ বরাবরের মতোই বাধ্য হয়ে পানীয় জলের দাবিতে ফের একবার জাতীয় সড়ক অবরোধ করে স্থানীয় এলাকাবাসীরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মুঙ্গিয়াকামী থানার সেকেন্ড ওসি চন্দ্র দেববর্মা সহ থানার কর্তব্যরত এক সাব ইন্সপেক্টর রঞ্জিত বিশ্বাস সহ পুলিশের বিশাল বাহিনী। পাশাপাশি ছুটে যান প্রশাসনিকের অন্যান্য অধিকর্তারাও। প্রশাসনিক অধিকর্তারা তৎক্ষণাৎ ওই এলাকায় গিয়ে ফের একবার আগের মতো প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিলে সরল সোজা উপজাতি জনগণেরা তাদের ঢপের প্রতিশ্রুতির কথা মেনেই প্রশাসনের সেই কথা মতোই আবারও অবরোধ তুলে নেন। কিন্তু প্রশাসনিক অধিকর্তাদের এই ঢপের প্রতিশ্রুতির বন্যা কয়েকদিন ঠিক থাকলেও তারপরই আবার দেখা দেয় পানীয় জলের চরম অভাব। তখন কোনো রাস্তা না পেয়ে একমাত্র ছড়ার জল কিংবা নদী নালার নোংরা দূষিত জলের উপর নির্ভর করে থাকতে হয় সেই গিরিবাসীদের, যার ফলে উপজাতি গিরিবাসীদের প্রায়ই অজানা রোগে ভুগতে হয় এবং মাঝে মাঝে মৃত্যুর সঙ্গে পাঞ্জাও লড়তে হয়। কিন্তু উপজাতি গিরিবাসীদের ভাগ্যের নির্মম পরিহাস এবারও কোনো বিকল্প হয়নি, ঠিক পূর্বের মতোই আছে। মুঙ্গিয়াকামীতে কিছু জায়গায় স্বল্প জলের ব্যবস্থা থাকলেও সেই জল পানের অযোগ্য। এমনই এক অভিযোগ তুলে মঙ্গলবার দুপুর 2:30 নাগাদ মুঙ্গিয়াকামী বাজার এলাকায় স্থানীয় এলাকাবাসীরা আসাম আগরতলার জাতীয় সড়ক অবরোধ করে। এর ফলে জাতীয় সড়কের দুপাশে দাঁড়িয়ে যায় শত শত মালবাহী যাত্রীবাহী গাড়ি। যদিও কিছুক্ষণ পর্যন্ত তীব্র প্রবাহে চলে পানীয় জলের জন্য রাস্তা অবরোধ। স্থানীয় এলাকাবাসীরা জানান, বিভিন্ন সময়ে 3 থেকে 4 দিন ধরে বা 4 বার ধরে মুঙ্গিয়াকামীর ডিডব্লিউএস অফিসে গিয়ে পানীয় জলের ব্যবস্থার অভিযোগ করবার পরও ডিডব্লিউএস এবং এসডিও অমর প্রেম জমাতিয়া এই মহামারীতে পানীয় জলের অন্য কোনো বিকল্প ব্যবস্থা করবার উদ্যোগ গ্রহণ করেননি। এর জন্যই মঙ্গলবার তারা বাধ্য হয়ে জাতীয় সড়ক অবরোধ করে। পরবর্তী সময়ে খবর পেয়ে প্রশাসনিক কর্তারা ঘটনাস্থলে ছুটে গেলে এবং ফের একবার পানীয় জলের সুব্যবস্থা করবার মতো ঢপের প্রতিশ্রুতির বন্যা ভাসিয়ে দিলে সহজ সরল গিরিবাসীরা কিছুক্ষণ পর জাতীয় সড়ক অবরোধ তুলে নেন। উল্লেখ্য, পূর্ব থেকে এখন পর্যন্ত বারবার রাম থেকে বাম প্রতি আমলেই উপজাতি গিরিবাসীদের সহজ সরলতার সুযোগ নিয়ে নিজ প্রয়োজনে তাদের ব্যবহার করে আসছে রাজনৈতিক দল। তবুও তাদের বিশ্বাস, এইবার হয়তোবা উক্ত দপ্তরের সরকারি কর্মচারীরা তাদের জন্য বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করবেন। অতঃপর এবার যদি মুঙ্গিয়াকামীতে স্থানীয় এলাকাবাসীদের মধ্যে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা না হয়, তাহলে আগামী দিনে আরও বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলন পানীয় জলের জন্য গড়ে তোলা হবে বলে জানান একজোট এলাকাবাসী। মুঙ্গিয়াকামী থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে রূপনারায়ণ নদীতে ভেসে প্রায় 40,000 বাস পৌঁছল কলকাতায়। প্রায় 156 কিলোমিটার জলপথ অতিক্রম করে বাসের এই ভেলা আসলো গন্তব্যস্থলে। পশ্চিমবাংলার পূর্ব মেদিনীপুর জেলার কুলাঘাটে রূপনারায়ণ নদীতে ঘাটালের শিলাবতী নদী থেকে বাস চলেছে কলকাতার উদ্দেশ্যে। রূপনারায়ণের উৎসমুখ থেকে এই বাসের বিশাল ভেলা কলকাতায় পৌঁছতে 5টি জেলার ভাটার সাথে তাল মিলিয়ে সময় লাগবে প্রায় 3 দিন। দূরত্ব প্রায় 156 কিলোমিটার জলপথে। গেওখালি পর্যন্ত রূপনারায়ণ, তারপর কলকাতার গঙ্গায় ভেসে চলা এক যাত্রায় প্রায় 40,000 বাস বিশাল ভেলা আকারে শহরে পৌঁছয়।
একটি নৌকা এবং কম বেশি 8 জন লোক থাকেন। কদিন এই নৌকা এবং ভেলাতে দিবারাত্র যাপন করতে হয় তাদের। পূর্ব মেদিনীপুর থেকে প্রসেনজিৎ রায়ের রিপোর্ট, নিউজ বাংলা। অসম রাজ্যের শিক্ষামন্ত্রী রাজ্য জুড়ে হিটলারি শাসন ব্যবস্থা চালাচ্ছেন। সম্পূর্ণ রাজনৈতিক এবং ধর্মীয় মেরুকরণ করে রাজ্যের মাদ্রাসাগুলো বন্ধ করা হচ্ছে। অসম রাজ্যের সরকারি মাদ্রাসা বন্ধ করার সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়ে দেশের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকপত্র প্রদানকালে একথা বলেন আমসার কেন্দ্রীয় সভাপতি মৌলানা ওয়াহিদুজ্জামান। অসম রাজ্যের সরকারি মাদ্রাসা সমূহ বন্ধ করার প্রক্রিয়া শুরু করেছে সরকার। এ নিয়ে গোটা রাজ্য জুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বিভিন্ন দল সংগঠন সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে। এবার রাজ্যের সরকারি মাদ্রাসা সমূহ বন্ধ করার সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়ে দেশের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে এক স্মারকপত্র প্রদান করল সারা আসাম মাদ্রাসা ছাত্র সংস্থা আমসা। এই মর্মে মঙ্গলবার আমসার কেন্দ্রীয় সভাপতি মৌলানা ওয়াহিদুজ্জামানের নেতৃত্বে এক প্রতিনিধি দল পাথারকান্দি সার্কেল কার্যালয়ে ছুটে যান। সেখানে গিয়ে সার্কেল অফিসার জনাতন ভাইফিওর হাতে দেশের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে এক স্মারকপত্র তুলে দেন আমসার কর্মকর্তারা। এদিকে সার্কেল কার্যালয় থেকে বেরিয়ে এসে আমসার কেন্দ্রীয় সভাপতি মৌলানা ওয়াহিদুজ্জামান সংবাদ মাধ্যমকে জানান, আসামে প্রাচীনকাল থেকে চলে আসা সরকারি মাদ্রাসা সমূহ বন্ধ করার সিদ্ধান্ত নিচ্ছে সরকার। এ হঠকারীমূলক সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানান তিনি। সেই সঙ্গে তিনি বলেন, 1934 সালে আসামে মাদ্রাসা বোর্ড গঠন করা হয়েছিল। রাজ্যের সরকারি মাদ্রাসা সমূহে জেনারেল শিক্ষা অর্থাৎ অঙ্ক, ইংরেজি, বিজ্ঞান, সমাজবিজ্ঞান, ইতিহাস, অসমিয়া ইত্যাদি বিষয়ে পাঠদান দেওয়া হয়। পাশাপাশি ভাষা শিক্ষাও প্রদান করা হয়। সরকারি মাদ্রাসায় পড়াশোনা করে হাজার হাজার ছাত্র আসাম তথা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে সরকারি বিভিন্ন পদে নিযুক্ত পেয়ে নিরলসভাবে দেশের সেবায় কাজ করে যাচ্ছেন। তাছাড়া শিক্ষা জগৎ থেকে আরম্ভ করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী ইত্যাদি ক্ষেত্রেও মাদ্রাসার ছাত্ররা বিপুল সফলতা অর্জন করতে সক্ষম হয়েছে। কিন্তু আসামের শিক্ষামন্ত্রী মাদ্রাসা নিয়ে রাজনীতি শুরু করেছেন। ওয়াহিদুজ্জামান বলেন, শিক্ষামন্ত্রী হিটলারি শাসন চালাচ্ছেন। কিভাবে সংখ্যালঘুদের ক্ষতি করা যায়? সম্পূর্ণ রাজনৈতিক এবং ধর্মীয় মেরুকরণ করে রাজ্যের মাদ্রাসা সমূহ বন্ধ করা হচ্ছে, যা অসাংবিধানিক এবং অগণতান্ত্রিক। শিক্ষামন্ত্রীর এই সিদ্ধান্ত আসাম বিদ্বেষী বলে মনে করেন তিনি। মাদ্রাসা বন্ধের সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে বর্তমানে আসামের সরকারি মাদ্রাসায় পাঠরত 1.5 লক্ষাধিক ছাত্রছাত্রী এবং বিগত দিনে মাদ্রাসার ডিগ্রি অর্জনকারী লক্ষ লক্ষ ছাত্রের জীবন অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। তাই সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য দেশের প্রধানমন্ত্রী, রাজ্য স্তরে মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর প্রতি বিনম্র অনুরোধ জানান মৌলানা ওয়াহিদুজ্জামান। স্মারকপত্র প্রদানকালে উপস্থিত ছিলেন আমসার কেন্দ্রীয় সভাপতি মৌলানা ওয়াহিদুজ্জামান, করিমগঞ্জ জেলা আমসার সহ সম্পাদক আরিফ উদ্দিন, পাথারকান্দি ব্লক আমসার সভাপতি হাফিজ আকবর হোসেন সহ আরো অনেকেই। এই মাদ্রাসাগুলো বিশেষ ভূমিকা রেখেছে। সেজন্য আমরা হিমন্ত বিশ্ব শর্মার এই যে কর্ম যে মাদ্রাসা বন্ধ করার যে কার্যকলাপ, আমরা আমসার পক্ষ থেকে তীব্র বিরোধিতা এবং নিন্দা জানাই আর ধিক্কার জানাই। কারণ হিমন্ত বিশ্ব শর্মা একটা হিটলারি শাসন চালাচ্ছেন, যে কিভাবে আসামের সংখ্যালঘুদেরকে ক্ষতি করা যায় সম্পূর্ণ রাজনৈতিক এবং ধর্মীয় মেরুকরণ করতে গিয়ে মাদ্রাসাগুলিকে নিয়ে একটা রাজনৈতিক এজেন্ডা করা হচ্ছে। 2021-এর একটা নির্বাচনী এজেন্ডা হিসাবে আসামের সরকারি মাদ্রাসাগুলোকে টার্গেট করে নেওয়া হচ্ছে, যেটা সংখ্যালঘু বিদ্বেষী এবং আসাম বিরোধী একটা সিদ্ধান্ত বলে আমি মনে করি। তাই আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা অনুরোধ জানাই যে আসামের সেই মাদ্রাসাগুলোকে যাতে বহাল রেখে মাদ্রাসা ডেভেলপমেন্টের কারণে যাতে পদক্ষেপ গ্রহণ করেন। কাঁঠালতলী প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। এবারকার শারদীয় দুর্গাপূজায় উত্তর জেলায় মোট 78টি আবেদনপত্র জমা পড়েছে দুর্গাপূজা করার জন্য। এর মধ্যে ধর্মনগরী 25টি। আসন্ন শারদীয় দুর্গোৎসবের প্রশাসনিক বিধিনিষেধ সম্পর্কে অবগত করতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ বার্তা দেন উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী। আসন্ন শারদীয় দুর্গাপূজার প্রশাসনিক বিভিন্ন বিধিনিষেধ সম্পর্কে অবগত করতে সাংবাদিকদের মুখোমুখি উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী। তিনি প্রথমে উত্তর জেলাবাসীদের আসন্ন শারদীয় দুর্গাপূজার অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন জানালেন। তিনি জানান, এবারকার শারদীয় দুর্গাপূজার উত্তর জেলায় মোট 78টি দুর্গাপুজো করার জন্য আবেদনপত্র জমা পড়েছে। তার মধ্যে ধর্মনগরে 25টি দুর্গাপুজো করার আবেদন জমা পড়েছে। এবারকার দুর্গাপুজোয় জনগণের নিরাপত্তার দিকটিকে চিন্তা করে বর্ডার সিল করা হবে। তাছাড়া শহরের বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরার ব্যবস্থা থাকবে ওয়াচ টাওয়ার, পুলিশি সহায়তা কেন্দ্র। আসন্ন শারদীয় দুর্গাপুজোকে সামনে রেখে সরকার যে সকল বিধিনিষেধ জারি করেছে তা সকলকে মেনে চলার জন্য অনুরোধ করেন পুলিশ সুপার।
আমি প্রথমেই আপনাদের মাধ্যমে উত্তর ত্রিপুরাবাসীকে শারদীয় দুর্গাপূজার অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আশা করি আমরা যে পুলিশি ব্যবস্থা নিচ্ছি সেটা উত্তর ত্রিপুরাবাসী শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে ওনারা পূজা আনন্দ উপলব্ধি করতে পারবেন। এবার এখন পর্যন্ত 78 পারমিশন দুর্গাপূজা করার জন্য আমাদের কাছে জমা পড়েছে। এর মধ্যে ধর্মনগর 25। ম্যাক্সিমাম বড় বড় যে পূজাগুলি যেগুলি হতো, যেগুলি অ্যাট্রাকশন ছিল ভিড় জমানোর জন্য, এইরকম পূজা এবার খুব কম হচ্ছে উত্তর ত্রিপুরাতে। ম্যাক্সিমাম যে পূজাগুলি আমরা পেয়েছি সেগুলি বাড়ির থেকে বারোয়ারি পূজা, যেগুলি বলতে মানে বাড়ির পূজা। তথাপি আমরা জনগণের জন্য, দর্শনার্থীদের জন্য আমরা সিসি ক্যামেরা লাগাবো শহরের বিভিন্ন জায়গাতে। ওয়াচ টাওয়ার থাকবে, পুলিশ রেজিস্ট্যান্স বুথ থাকবে, গাড়ি চেকিং, হোটেল চেকিং করতে যা যা থাকে এগুলি অর্ডার সিল করা হবে, যাতে কোনো দুষ্কৃতকারী কোনো খারাপ কাজ না করতে পারে। যথেষ্ট পরিমাণে ক্লাবগুলিকে রিকোয়েস্ট করা হয়েছে যে ভলেন্টিয়ার দেওয়ার জন্য, তারাও পুলিশের সঙ্গে কাজ করবে। আমরা চিন্তা করছি রাত্র 12টা থেকে সকাল 5টা পর্যন্ত কার্ফিউ ইম্পোজ করার জন্য। আর গভর্নমেন্টের যে গাইডলাইন যেটা আছে দুর্গাপূজা উপলক্ষে, সেই গাইডলাইনগুলি বিভিন্ন জায়গাতে থানা লেভেলে আমরা পূজা উদ্যোক্তাদের সঙ্গে মিটিং করছি। সেই মিটিংয়ের মধ্যে ওনাদেরকে গভর্নমেন্টের গাইডলাইন যেটা আছে সেটা ওনাদেরকে করে শোনানো হচ্ছে, যাতে ওনারা সেটা মেনে চলে। আশা করি গভর্নমেন্টের গাইডলাইনগুলি ঠিক মতো যদি মেনে চলা যায়, তাহলে আপনাদের সাহায্য এবং উত্তর ত্রিপুরাবাসীর সাহায্য সহযোগিতা নিয়ে পূজা শান্তিপূর্ণভাবে নির্বিঘ্নে উত্তর ত্রিপুরাতে সম্পন্ন হয়। স্যার, অঞ্জলির জন্য বিশেষ কি গাইডলাইন রয়েছে আর কি সরকার? অঞ্জলির জন্য যে গাইডলাইনটা আছে 10 থেকে 15 জন ওনারা দিতে পারবেন অঞ্জলি, মাইকে মন্ত্র বলা হবে। এবং রিকোয়েস্ট করা হয়েছে পুজো মানে অঞ্জলির জন্য যে ফুল বেলপাতা ওনারা প্রত্যেকে যেন বাড়ির থেকে নিজেরা নিয়ে আসেন। আর বিসর্জনের জন্য আলাদা কি কি ব্যবস্থা রয়েছে? এখনও এটা হয়নি, আমরা মিটিং করছি, মিটিং করে এটাও আপনাদেরকে জানানো হবে। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।